শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধে কাঠগড়ায় দাঁড়াতেই হবে বললেন প্রধান উপদেষ্টা। পর্যাপ্ত প্রমাণ আছে সরকারের কাছে। জুলাই গণহত্যায় ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, প্রতিবেদনে জানালো জাতিসংঘ। সবাইকে একসাথে এগিয়ে যাওয়ার আহ্বান। শেখ হাসিনার বিচারের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই মন্তব্য আমির খসরুর। দ্রুত ভোট আয়োজনের আহ্বান। এবং অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নিলেন অধ্যাপক সিআর আবরার। দায়িত্ব পালন করবেন শিক্ষা মন্ত্রণালয়ে। স্বাগত এশিয়ান সকালের সংবাদের সঙ্গে আছে আমি কাউসার আহমেদ। এখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। স্বৈরাচার শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধে বিচারের কাঠগড়ায় দাঁড়াতেই হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি। সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার মতো যথেষ্ট প্রমাণ সরকারের কাছে আছে। শুধু তিনি নন, তারা এবং তার পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে বিচারের মুখোমুখি করার প্রক্রিয়া চলছে। মূলত হাসিনা সরকার প্রধান থাকাকালীন জোরপূর্বক গুমের ঘটনা তদারকি করার পাশাপাশি গত বছরের জুলাই ও আগস্টে বিক্ষোভকারীদের উপর গণহত্যা চালানোর জন্য অভিযুক্ত হয়েছেন। So you cannot distinguish who is really enthusiastically doing it under orders, not quite supportive, but carrying out those kind of things. So those are the things which are taking time. We are trying. We cannot guarantee because we are a short-lived government because legal process is very slow. জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘের তথ্য অনুসন্ধানী মিশনের প্রতিবেদন উপস্থাপন করেছেন সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যায় সুইজারল্যান্ডের জেনেভায় এই তদন্ত প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হয়। এ সময় ভলকার তুর্ক বলেন, জুলাই গণহত্যায় ব্যাপক ও সংগঠিতভাবে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, নারীর প্রতিও সহিংসতা হয়েছে। অনেক শিশু ও তরুণ আছে যারা সারা জীবনের জন্য বিকলাঙ্গ হয়ে গেছে। ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদন তৈরিতে অন্তর্বর্তী সরকার পুরোপুরি সাহায্য করেছে। ভবিষ্যতেও বাংলাদেশকে সব ধরনের সহায়তা করবে কমিশন। তিনি আরও বলেন, বাংলাদেশের জন্য এটি বিরাট সুযোগ। সব ভেদাভেদ ভুলে সবাইকে নিয়ে সামনে এগিয়ে দিতে হবে। সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার গণহত্যার বিচারের জন্য কাজ করে যাচ্ছে, পাশাপাশি বেশ কিছু সংস্কার কমিশন গঠন করেছে। তবে এই সংস্কার বাস্তবায়নে বেশ জটিল একটি প্রক্রিয়া। শেখ হাসিনার বিচারের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার রাজধানীর একটি হোটেলে বিএসবিআর আয়োজিত গোল টেবিল আলোচনা শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। এ সময় কথা বলেন, নির্বাচনকে পিছিয়ে নেয়ার কোনো সুযোগ নেই বলে জানান বিএনপির এই নেতা। বাংলাদেশের শিপ রিসাইক্লিং শিল্পের চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক গোল টেবিল বৈঠকের আয়োজন করা হয়েছে। এতে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জানান, বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ মুক্ত করা হবে। আগামী দিনের সুযোগ থাকলে আমরা সিরিয়াস ডিরেগুলেশন করে ফেলবো বাংলাদেশে। সিরিয়াস ডিরেগুলেশন, একেবারে আপনার সিরিয়াস লিবারালাইজেশন করতে হবে। কোনো ইকোনমি আপনি এই যে যত ইকোনমি ডেভেলপ করতেছে এখন ওয়ার্ল্ডে, আপনি প্রত্যেক দেশে দেখেন প্রতিনিয়ত ডিরেগুলেট। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচিত সরকারও শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অপরাধীদের বিচার করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। আমরা আইনের শাসনে যদি বিশ্বাস করি, তো বিচারিক প্রক্রিয়া চলছে আছে এবং চলবে। সেটা শেখ হাসিনার শাস্তি এখনো হবে, তখনও হবে, তারপরেও হবে। শেখ হাসিনার যতগুলো মামলা আছে, এগুলো তো অনেকগুলো মামলা আছে এবং এগুলো বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে একটার পর একটা সমাধান হতেই থাকবে। নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, জাতীয় নির্বাচনের সাথে নানা প্রস্তাব জুড়ে দেয়া ফ্যাসিবাদী চরিত্রের মতোই। আইন শৃঙ্খলা বাহিনী সরকারি কর্মকর্তা একা দেশ চালায় না, দেশ চালায় জনগণের সমর্থন নিয়ে। একটা সরকার যখন আসে, দেশের জনগণের সমর্থন কিন্তু সেখানে থাকতে হয়। সুতরাং সেই বিষয়টা আজকে অনুপস্থিত। এরকম একটি অনির্বাচিত সরকার দিয়ে বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ করা সম্ভব নয় মন্তব্য করে বিএনপি নেতা বলেন, সরকার দ্রুত নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করবে, এটাই সবার প্রত্যাশা।
কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিজ্ঞান ও প্রযুক্তি ভিত্তিক সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া নতুন উপদেষ্টা অধ্যাপক সিআর আবরার। দায়িত্ব নেওয়ার পর সচিবালয়ে নিজ দপ্তরের সাংবাদিকদের তিনি এই কথা বলেন। নতুন দায়িত্ব অনেক চ্যালেঞ্জের, তবে চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত তিনি। এদিকে প্রধান উপদেষ্টার দুজন বিশেষ সহকারী নিয়োগ দেওয়া হয়েছে আজ। তারা হলেন শেখ মঈনুদ্দিন ও ফয়েজ আহমদ তৈয়ব। বিস্তারিত নূর মোহাম্মদ ভিয়ার রিপোর্টে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েই নিজ দফতরে আসেন নতুন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। পরে কথা বলেন গণমাধ্যমের সাথে, জানান নতুন দায়িত্ব অনেক চ্যালেঞ্জের, তবে চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত তিনি। সেই দায়িত্ববোধ থেকেই কিন্তু যে বিভিন্ন রকমের কর্মকাণ্ডের সঙ্গে যে যুক্ত হয়েছি, সেই দায়িত্ববোধ থেকেই যে সমাজ আমাকে দিয়েছে, আমার এখন সময় এসছে যতটুকু সম্ভব সমাজকে দেয়া। এবং আমি মনে করি যে এই যে একটা নাজুক একটা পরিস্থিতি, বিভিন্নভাবে একটা নাজুক পরিস্থিতির মধ্যে আমরা যাচ্ছি, বড় রকমের একটা পরিবর্তন হয়েছে, বিশাল, যেটাকে ইংরেজিতে বলে সি চেঞ্জ, সেটা হয়েছে। আমরা কখনোই কিন্তু ভাবিনি আমাদের জীবদ্দশায় আমরা এই ধরনের যে একটা মুক্তভাবে আমরা কথা বলতে পারবো। এছাড়া বিজ্ঞান প্রযুক্তি ভিত্তিক সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং মূল্যবোধ তৈরির কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন জাতি গড়ার কারিগরের দায়িত্ব পাওয়া এই উপদেষ্টা। শিক্ষা হচ্ছে সেই বৈষম্যহীন সমাজ গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহন। আমি এমন এক শিক্ষা ব্যবস্থার কথা ভাবি যা হবে ব্যক্তির কর্মদক্ষতা অর্জন, তার আত্ম উন্নয়নের উপযুক্ত পথ, যা হবে আর্থসামাজিক উন্নয়ন ও বিজ্ঞান প্রযুক্তি ভিত্তিক উৎকর্ষে সহায়ক, এবং যা হবে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে মূল্যবোধ সম্পন্ন নাগরিক তৈরির উপায়। এদিকে সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে শেখ মঈনুদ্দিন ও ফয়েজ আহমেদ তৈয়বকে নিয়োগ দেওয়া হয়েছে। মন্ত্রী পরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে শেখ মঈনুদ্দিনকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং ফয়েজ আহমেদ তৈয়বকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। গুলশানে আইন শৃঙ্খলা ব্যবস্থা কার্যকর করতে কোনো দল বা ব্যক্তির বাধা বা প্রভাব নেই বলে জানালেন উপপুলিশ কমিশনার তারেক রহমান। পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মেনেই মাঠে ইতিবাচকভাবে পুলিশ সদস্যরা কাজ করছেন বলেও জানান তিনি। এ সময় আসন্ন ঈদ উল ফিতরের নিরাপত্তা নিয়ে কথা বলেন এশিয়ান টেলিভিশনের সাথে। সোহাগ মিয়ার ক্যামেরায় মন্ডল আনামের রিপোর্ট। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর পুলিশ বাহিনীর কিছুটা মনোবল ভেঙে গেলেও সেটি এরই মধ্যেই ঘুরে দাঁড়িয়েছে। রাজধানীর গুলশান বিভাগের দৃশ্যপটে ধরা পড়েছে ঘুরে দাঁড়ানোর চিত্র। জনগণের আস্থা ফেরাতে পুলিশ শতভাগ পেশাদারের ভূমিকা পালন করছে। আমাদের কোনো রকমের কোনো চাপ ওই রকম নেই। চাপ বলতে যেটা আছে সেটা হলো আমাদেরকে পজিটিভলি কাজ করতে হবে, সবাইকে মনোযোগ সহকারে কাজ করতে হবে, এই চাপ আছে সিনিয়রদের পক্ষ থেকে। এছাড়া পলিটিক্যাল বা অন্য কোনো অ্যাঙ্গেল থেকে কোনো ধরনের যে নেগেটিভ প্রেশার, এইগুলো আমাদের কাছে কিছু নাই। গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার তারেক মাহমুদ জানান, পরিবর্তিত প্রেক্ষাপটে গুলশান বিভাগ এখন পর্যন্ত সর্বোচ্চ জবাবদিহিতা নিশ্চিত করেছে। 5 আগস্টের পরে তো বাংলাদেশ পুলিশের আপনি জানেন যে ব্যাপক পরিবর্তন আসছে বিভিন্ন পদবিতে। তো আমরা অফিসার ফোর্স যারাই আছি সবাই বলা যায় যে অধিকাংশই নতুন। আমরা নব উদ্যমেই কাজ করছি। আমাদের এই কাজের ক্ষেত্রে আমাদের সিনিয়র স্যার, আমাদের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, একদম হোম অ্যাডভাইজার স্যার বা আইজিপি স্যার, কমিশনার স্যার, সবার পক্ষ থেকেই আমাদেরকে ব্যাপকভাবে মোটিভেশন দেওয়া হচ্ছে, পজিটিভলি আমাদেরকে উৎসাহিত করা হচ্ছে যাতে আমরা আইন শৃঙ্খলা ব্যবস্থা একদম সঠিকভাবে পালন করতে সক্ষম হই। ঈদকে সামনে রেখে ছোট বড় মার্কেটগুলিতে নিরাপত্তার জন্য রমজানের আগেই কয়েক স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। আমাদের ঈদকে সামনে রেখে আমরা রমজানের শুরু থেকেই প্রত্যেকটা মার্কেটে, যেগুলো বড় মার্কেট সেখানে বেশি সংখ্যক, এছাড়া ছোট মার্কেটগুলোতেও আমরা অল্প সংখ্যক করে আমাদের ডেপ্লয়মেন্ট রেখেছি। মার্কেট অথরিটির সাথে আমি ডিসি হিসাবে গুলশান ডিভিশনের পক্ষ থেকেও তাদের সাথে বসছি। আমাদের থানার অফিসার ইনচার্জরাও আলাদা করে প্রত্যেকটা মার্কেট যে সমিতি আছে সেই সমিতির প্রতিনিধিদের সাথে বসছে। তাদেরকে বিস্তারিতভাবে জানানো হয়েছে যে কোনো ধরনের প্রবলেম হলে যেন আমাদের সহযোগিতা নেয়। তাদের পক্ষ থেকেও নিরাপত্তা ব্যবস্থা যেন জোরদার থাকে। ঈদের আগে গুলশান বিভাগে আইন শৃঙ্খলার অবনতি ঘটার কোনো আশঙ্কা নেই বলেও জানান তিনি।
সব কিছু মিলে আশা করা যায় যে ইনশাল্লাহ আমরা এই ঈদ পর্যন্ত আমাদের যে আইন শৃঙ্খলা ব্যবস্থা সেটা সঠিকভাবে আমরা চালু রাখতে পারবো বা অব্যাহত থাকবে। তবে নাগরিক সচেতনতার বিকল্প নেই বলেও মনে করেন তারেক মাহমুদ। আমরা গুলশান ক্রাইম ডিভিশন, পাশাপাশি এই যে ডিপ্লোম্যাটিক সিকিউরিটির জন্য একটা ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ডিভিশন আলাদা আছে। মন্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ধুলার কারণে শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ায় বেড়েছে বায়ু দূষণের মাত্রা। শীতের কুয়াশার মতোই ধুলায় আচ্ছাদিত রাস্তা। চলন্ত যানবাহনের পেছনে কুণ্ডুলি পাকিয়ে বাতাসে উঠছে ধুলাবালু। এতে সড়কের দুপাশের ব্যবসা প্রতিষ্ঠান, বাড়ি ঘর ধুলায় সালাপ। সাভার থেকে শাকিল শেখের ছবিতে জহির ইসলাম খান লিটনের রিপোর্ট, জানাচ্ছেন সঞ্জিদা হক। চলছে গাড়ি, উড়ছে ধুলা, এ যেন এক ধুলার রাজ্য। সাভারের আশুলিয়ায় বাইপাইল থেকে আব্দুল্লাপুর সড়কের এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলমান থাকায় এমন ধুলাময় চারপাশ। ঢাকা আশুলিয়া সড়ক ব্যবহার করে প্রতিদিন চলাচল করে কয়েক হাজার যানবাহন। সংকীর্ণ রাস্তা, তীব্র যানজট ও অতিরিক্ত ধুলাবালিতে দুর্ভোগে চালক ও পথচারীরা। অতিরিক্ত ধুলাবালির জন্য আমরা রাস্তায় বের হতে পারি না। বের হলে হাসি, কাশি, ঠান্ডা, সর্দি, চুলকানি লেগেই থাকে। বিশেষ করে বৃদ্ধ মানুষ, শিশুদের অনেক সমস্যা ফেস করতেছে। স্কুল যাওয়ার সময় আর কি অনেক ধুলাবালির কারণে সর্দি, কাশি, জ্বর হয়, আর এই কারণে আমরা সবসময় মাস্ক পরে যাই। ধুলাবালির কারণে আমাদের কাশি হয়, অসুখ বিসুখ ধরে, মানুষ চলাফেরা করতে পারে না। রাস্তায় প্রচন্ড ধুলা, আমরা শুধু আমাদের দাড়ি পর্যন্ত সাদা হয়ে গেছে। প্রচুর ধুলা ভাই, এ জায়গায় মনে করেন আসতে গেলে সমস্যা, যাইতে সমস্যা, এর কোনো সিস্টেম নাই। দিনের মধ্যে দু একবার পানি মারলে মারে, না মারলে না মারে। এদিকে চিকিৎসকরা বলছেন ধুলাবালুর কারণে স্বাস্থ্য ঝুঁকিতে শিশু ও বৃদ্ধরা। আর পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন সমন্বয়হীন খোঁড়াখুড়ি এবং উন্নয়ন কাজে ধীর গতিতে বেড়েছে দুর্ভোগ। আমাদের রোড ট্রান্সপোর্ট সিচুয়েশনসটা পরিবেশগত দিক থেকে, জনস্বাস্থ্যের দিক থেকে অত্যন্ত ঝুঁকিসম্পন্ন একটি এলাকা। আমি মনে করি সরকার এবং সচেতন নাগরিক এবং ওই এলাকার কমিউনিটি পিপলস উদ্যোগ নিলে এই সমস্যার সমাধান হতে পারে। এই এলাকায় ধুলাবালির পরিমাণ অনেক বেড়ে গেছে এবং সেই ধুলাবালির কারণে মানুষ অসুস্থ হচ্ছে, বিশেষ করে বাচ্চারা এবং বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদের মধ্যে এই সমস্যাগুলো বেশি দেখা যাচ্ছে। এর সমস্যাগুলোর মধ্যে হচ্ছে শ্বাসকষ্ট, সর্দি, কাশি, জ্বর, তারপরে চোখ দিয়ে পানি পড়া। এইগুলা নিয়মিত এই রোগীগুলো আমাদের এখানে আসছে এবং অনেক রোগী এমন পরিমাণে শ্বাসকষ্ট নিয়ে আসছে যাদেরকে আমাদেরকে ভর্তিও করা লাগতেছে। মানুষের পক্ষ থেকে যেটা করা উচিত সেটা হচ্ছে যে আপনার মাস্ক ব্যবহার করা। যখন তারা ঘর থেকে বের হবে মাস্ক ব্যবহার করবে। কাজ চলমান থাকার সময় সড়কে পানি দেওয়ার কথা থাকলেও দিচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। এ বিষয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প পরিচালকের সঙ্গে কথা বলতে চাইলে তাকে পাওয়া যায়নি। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন। লালমনিরহাটের ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর মস্তকবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ এলাকার ভুট্টা ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটি অন্য কোনো এলাকার হতে পারে বলে ধারণা করছেন এলাকাবাসী। পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার দুপুরে স্থানীয় কৃষক শফিকুল ইসলাম তার রোপণকৃত ভুট্টা ক্ষেত দেখতে যান। এ সময় তিনি মরদেহটি দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে সদর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়। ওই নারীর পরনে ছিল কালো রঙের বোরকা ও হলুদ রঙের ওড়না। মরদেহের মাথাটি আশপাশে কোথাও পাওয়া যায়নি। এদিকে জুয়ার টাকা সংগ্রহ করতে দুই বন্ধু মিলে নৃশংসভাবে হত্যা করেছে তাদেরই সহকর্মী এরশাদ মিয়াকে। এ সময় ছিনিয়ে নেওয়া হয় নিহতের ব্যবহৃত বাইসাইকেল ও মোবাইল ফোন। পরদিন 12 ফেব্রুয়ারি সকালে নরসিংদী পৌর শহরের নাগরিয়াকান্দি এলাকা থেকে উদ্ধার করা হয় সাইজিং মিল শ্রমিকের নিথর মরদেহ। এই ঘটনায় অপরাধী দুজনেই তাদের দোষ স্বীকার করে বিজ্ঞ আদালতে 164 ধারায় জবানবন্দি প্রদান করেছে বলে জানায় পিবিআই। বুধবারে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের বিষয়ে সংবাদ সম্মেলন করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন। এ সময় পিবিআই নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ এনায়েত হোসেন মান্নান জানান, ঘটনার 2 মাস আগে চাকুরিহারায় হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী বিল্লাল মিয়া রনি দীর্ঘদিন ধরে অনলাইনে জুয়া খেলার ছলে ঋণগ্রস্ত হওয়ায় তার বন্ধু ফরহাদকে নিয়ে পরিকল্পনা করে টাকা সংগ্রহের। পরিকল্পনা অনুযায়ী 11 ফেব্রুয়ারি সন্ধ্যায় তাদেরই সহকর্মী এরশাদকে শ্বাসরোধ করে হত্যা করে তারা।
এবারে লালন স্মরণ উৎসবে লালনের মাজার ও এর আশেপাশে গাঁজা ও মাদক সেবন সম্পূর্ণ নিষিদ্ধ বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান। স্মরণ উৎসবকে কেন্দ্র করে যদি কোনো ব্যক্তি সেখানে মাদক সেবন বা বিক্রি করে তাহলে প্রশাসনের পক্ষ থেকে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। লালন স্মরণ উৎসব 2025 উদযাপন উপলক্ষে বুধবার বেলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক প্রস্তুতিমূলক সভায় সভাপতির বক্তব্যে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিম শীল, জেলা বিএনপির সভাপতি কুতুবুদ্দিন আহমেদ, কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি আল মামুন সাগর সহ প্রশাসনের কর্মকর্তা সহ সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ। জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে অজ্ঞাতনামা একজন পাসপোর্ট তৈরি করেছে বলে অভিযোগ করেছেন নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন 9 নং ওয়ার্ডের নয়ামাটি এলাকার সুফিয়া নামের এক নারী। পাসপোর্টে যে নাম্বার উল্লেখ করা হয়েছে সেই ফোন নাম্বারে ফোন দিলে জানা যায় তিনি কোনো পাসপোর্ট করেন নাই। তবে ট্রকুলার অ্যাপসের মাধ্যমে জানা যায় নাম্বারটি ফাহিমা ইব্রাহিম নামে এক নারীর। এ প্রসঙ্গে সুফিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। প্রতিবেদককে সুফিয়া তার জন্ম নিবন্ধনের কপি, জাতীয় পরিচয়পত্রের কপি, ভোটার স্লিপ দেখিয়ে বলেন এখন পর্যন্ত কোনো পাসপোর্ট করেননি তিনি। এই পাসপোর্টের কারণে ফাতেমা ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই প্রতারক চক্রকে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। এদিকে মসজিদের দেয়াল ভাঙচুরের অভিযোগে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ডের সড়ক অবরোধ করেন ক্ষুব্ধ মুসল্লিরা। মঙ্গলবার নারায়ণগঞ্জ সিদ্দিরগঞ্জ সাইনবোর্ড মোড়ে মিতালি মার্কেট কেন্দ্রীয় মসজিদের সামনে এই ঘটনা ঘটে। এ সময় সাইনবোর্ড থেকে চিটাগাং রোড পর্যন্ত রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রতিবাদকারীরা জানায় সোমবার রাতে অজ্ঞাত ব্যক্তিরা এসে মসজিদে ভাঙচুর করে। মুসল্লিরা অভিযোগ করেন এই মসজিদ একটি ওয়াকফকৃত জায়গার উপর নির্মিত। এখানে প্রায় 30 বছর ধরে এলাকাবাসী নামাজ আদায় করে আসছে। এটি পুনরায় নতুন করে নির্মাণের কাজ চলছে। কিছু লোক মসজিদ কমিটিতে ঢুকে লুটপাট করার অপচেষ্টা চালাচ্ছে। পুরো ঘটনাস্থলে সিদ্দিরগঞ্জ থানা হাইওয়ে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় তারা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাঞ্চলের 300 ফিট সড়কে সিএনজি চালকদের কাছ থেকে চাঁদা দাবি ও চালকদের মারধরের প্রতিবাদে বিক্ষোভ করেছে সিএনজি চালকরা। এ সময় তারা ভুলতা কুড়িল বিশ্ব রোড সড়কের চলাচলরত বেশ কয়েকটি বিআরটিসি ডাবল ডেকার বাস বন্ধ করে যাত্রী নামিয়ে দেয়। এ সময় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালিয়ে 2 পুলিশ সদস্যকে পিটিয়ে আহত করে বিক্ষুব্ধ সিএনজি চালকরা। বুধবার রূপগঞ্জ কাঞ্চন কুড়িল বিশ্ব রোড সড়কের কাঞ্চন সেতুর পশ্চিম পাড়ে এই ঘটনা ঘটে। দিচ্ছে না, তো আমরা চাচ্ছি আমরা স্ট্যান্ডে সবাই ড্রাইভার, বিষয়টা হয়েছে মাঝখানে হেরা দিয়ে চট্টগ্রামের আনোয়ারায় সৈয়দ আলী রাজা প্রকাশ কানুসার রহমতুল্লাহর জীবন ও কর্ম শীর্ষক সেমিনার ও কাব্যগ্রন্থ জ্ঞান সাগরের সংকলন ও সম্পাদিত নতুন সংস্করণ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। চট্টগ্রাম প্রেস ক্লাব ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সৈয়দ খুরশেদুল্লাহ রজাই সভাপতিত্বে ও মনিরুল ইসলামের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা কাজী মুইনুদ্দিন আশরাফি। উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর নূর হোসাইন, লেখক ও গবেষক ডক্টর আনোয়ার হোসাইন সহ আরও অনেকেই। গাইবান্ধার সুন্দরগঞ্জে এনসিপির উপজেলা কমিটি গঠনের জন্য মত বিনিময় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামের হলরুমে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। জাতীয় নাগরিক পার্টির সুন্দরগঞ্জ উপজেলা শাখার সংগঠক মোহাম্মদ আল শাহাদাত জামান জিকোর সভাপতিত্বে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন জুলাই অভ্যুত্থানের আহত বীর মোহাম্মদ আসানুর রহমান, সংগঠক মোহাম্মদ আইজুর রহমান, মোহাম্মদ লুৎফর রহমান বক্সি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সুন্দরগঞ্জ উপজেলার অন্যতম সমন্বয়ক মোহাম্মদ নুর আলম মিয়া নূর সহ অন্যান্য নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় জাতীয় নাগরিক পার্টিকে আরও শক্তিশালী ও বেগবান করা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সুন্দরগঞ্জ উপজেলায় আমাদের জাতীয় নাগরিক পার্টির অনেক সদস্য, অনেক সাড়া পাচ্ছি আমরা। ইনশাআল্লাহ এ বাংলাদেশ স্বৈরাচার মুক্ত যেভাবে করছি সেফ বাংলাদেশ আমরা স্বাধীন দেশ হিসেবে কাজ করার জন্য আমাদের জাতীয় নাগরিক পার্টি খুব দ্রুত সামনের দিকে এগিয়ে যাবে। দোয়া করবেন। আমাদের কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক আমরা কাজ করে যাচ্ছি। আমরা সদস্য সংগ্রহ, কমিটি গঠন থেকে শুরু করে কাজ এগিয়ে চলছে এবং চারদিকে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। ইনশাআল্লাহ জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশে একটি অন্যতম রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করবে খুব শীঘ্রই ইনশাআল্লাহ।
এবারে আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ারে একটি সেনানিবাসে আত্মঘাতী বোমা হামলায় 21 জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত 25 জন। মঙ্গলবার সন্ধ্যায় ডেরা ইসমাইল খান জেলায় হামলার ঘটনা ঘটে। নিহতের মধ্যে হামলাকারী 6 জন, বাকি বেসামরিক 15 জন শিশু ও নারী। বার্তা সংস্থা এএফপি জানায় যে 6 হামলাকারী নিহত হয়েছেন তারা পাকিস্তানের নিষিদ্ধ রাজনৈতিক দল তেহরিকে তালিবান পাকিস্তান টিটিপির সদস্য ছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় ইফতারের সময় সেনানিবাসের ওই এলাকায় 2টি বিস্ফোরক ভর্তি গাড়ি ঢুকে পড়ে। তারপর পরই ঘটে বিস্ফোরণ। এই সময় পাশের একটি মসজিদ এবং একটি বাড়ির ছাদ ভেঙে পড়ে। শেষ করবে এশিয়ান সকালের সংবাদ। এর আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধের কাঠগড়ায় দাঁড়াতেই হবে বললেন প্রধান উপদেষ্টা। পর্যাপ্ত প্রমাণ আছে সরকারের কাছে। জুলাই গণহত্যায় ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, প্রতিবেদন জানালো জাতিসংঘ। সবাইকে একসাথে এগিয়ে যাওয়ার আহ্বান। শেখ হাসিনার বিচারের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই মন্তব্য আমির খসরুর। দ্রুত ভোট আয়োজনের আহ্বান। এবং অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নিলেন অধ্যাপক সিআর আবরার। দায়িত্ব পালন করবেন শিক্ষা মন্ত্রণালয়ের। সকালের সংবাদ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।